আচ্ছা, আমি স্টার্ট করছি। হ্যাঁ, সবাই লিঙ্কে ঢোকো, গুগল ক্লাসরুম লিঙ্কে ঢোকো, যেটা তোমাদের গ্রুপে শেয়ার করেছি। সেখানে ঢুকে দেখো যে ইউনিট 7 যেটা আছে, কম্পোনেন্টস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই চ্যাপ্টারটা আজকে স্টার্ট করব। আচ্ছা, দেখো কি কি কন্টেন্টসে আছে। কন্টেন্টসে দেখতে পাচ্ছি আমরা আছে ক্লাসিফিকেশন অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, প্রথমে আছে ইন্ট্রোডাকশন, তারপর আছে ক্লাসিফিকেশন অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, থার্ডে আছে এসি ডিস্ট্রিবিউশন, ফোরে আছে কানেকশন স্কিম অফ দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম, ফিফথ পয়েন্টে হচ্ছে রিকোয়ারমেন্টস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, ডিজাইন কনসিডারেশন, এসি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন, আর মেথডস অফ সলভিং সিঙ্গেল ফেজ এসি অ্যান্ড থ্রি ফেজ এসি কানেকশন ব্যালেন্স ডিস্ট্রিবিউশন সিস্টেম। মানে লাস্ট পার্টটা হচ্ছে কিভাবে সলভ করব সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ কানেকশনের ডিস্ট্রিবিউশনের কানেকশনগুলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিস্ট্রিবিউশন কথাটার অর্থ হচ্ছে যে ভাগ করে দেওয়া। ঠিক আছে? যে পরিমাণ, এখানে কি ভাগ হবে, যে পরিমাণ ইলেকট্রিসিটি একটা মানে একটা জেনারেটিং স্টেশন জেনারেট করছে। ঠিক আছে? যে পরিমাণ ইলেকট্রিসিটি একটা জেনারেটিং স্টেশন জেনারেট করছে, তার কাজ কি হবে, সেটা ভাগ করে প্রচুর জোনে বা প্রচুর এরিয়াতে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া। ঠিক আছে? যাতে সব জায়গায় মানে ইকুয়াল ভাবে তোমার ইলেকট্রিসিটি পৌঁছতে পারে। তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে একটা নেটওয়ার্ক, যেটা কিভাবে ট্রান্সমিট করছি আমরা, ওভারহেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ট্রান্সমিট করছি বা আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে ট্রান্সমিট করছি। ঠিক আছে? আর যখন আমরা ট্রান্সমিট করছি সেটা বেসিক্যালি কে স্টেপ আপ স্টেপ ডাউন করছে, মাঝখানে আমাদের থাকছে একটা ট্রান্সফরমার। ঠিক আছে? যে ওই পার্টিকুলার জেনারেটেড ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে লোডের দিকে, লোড সেন্টারগুলো যেখানে আছে কনজিউমার এন্ডে, আমরা সেটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে পৌঁছে দিচ্ছি অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য পার্টিকুলার লোড সেন্টার। ঠিক আছে? তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে একটা নেটওয়ার্ক অফ ওভারহেড ট্রান্সমিশন লাইন বা আন্ডারগ্রাউন্ড কেবল, a transformer that carries small amount of power to loads in medium and high voltage levels. ঠিক আছে? তাহলে মিডিয়াম বা হাই ভোল্টেজ লেভেলের পাওয়ার ট্রান্সমিশন আমরা করতে পারছি শুধুমাত্র ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেহেতু আমরা ইউজ করছি, বা ডিস্ট্রিবিউট করার জন্য সব লাইনগুলি ইন্টারকানেক্টেড থাকছে একটা একটার সাথে, তার ফলে আমরা ডিস্ট্রিবিউশন এই নেটওয়ার্কটা ক্যারি আউট করতে পারছি। এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, এইবার এই ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদের তো কিছু কিছু কম্পোনেন্ট থাকা দরকার নেটওয়ার্কের মধ্যে। তো আমরা ডিস্ট্রিবিউশনের জন্য কি কি এলিমেন্ট রাখবো, মানে সাপোজ তুমি একটা কোনো রান্না করছো। ঠিক আছে? একটা রান্নাকে পুরোপুরিভাবে কমপ্লিট ওয়েতে তৈরি করার জন্য, যাতে সেটা মানে ঠিক মতো স্বাদ সব কিছু যাতে পরিমাণ মতো হয়, তো তুমি আগে কি করো, ইনগ্রেডিয়েন্ট যেগুলো লাগবে রান্নার সেগুলো আগে ঠিক করো। ঠিক আছে? নুন মিষ্টি যা যা লাগবে। তো তুমি কি করছো, একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রেও যখন আমি তৈরি করছি, তো ডিস্ট্রিবিউশনটা যাতে প্রপারলি হয়, তো সেটার জন্য আমাদের কি কি এলিমেন্ট লাগতে পারে। একটা হচ্ছে সাবস্টেশন লাগবে প্রথমে। সাবস্টেশন মানে যেখানে আমার ইলেকট্রিসিটিটা পৌঁছাবে, আর ডিস্ট্রিবিউশন মানে ফিডার যেগুলো থাকবে সেই সাবস্টেশন থেকে, সেখান থেকে আমাদের প্রচুর সেন্টারে প্রচুর লোড কনজিউমারের দিকে আমরা ওখান থেকে সাবস্টেশন থেকে ডিস্ট্রিবিউট করব। ডিস্ট্রিবিউশন ফিডার সার্কিট লাগবে। ফিডার সার্কিট কি? ফিডার সার্কিট হচ্ছে, কথাটার অর্থ বোঝো, ফিডার ফিডার মানে হচ্ছে যে ফিড করছে। এখানে কি ফিড করছে, যে ইলেকট্রিসিটি ফিড করবে। তো ফিডার হচ্ছে বেসিক্যালি একটা মোটা মানে ট্রান্সমিশন লাইন। ঠিক আছে? তোমরা যদি সাবস্টেশনে কখনো যাও, তোমরা দেখতে পারবে যে ফিডার লাইন যেগুলো থাকে, যেগুলো পড়ে মানে মেন ডিস্ট্রিবিউশন লাইনের উপরে, তো ফিডারের লাইনগুলো রডের মতো থাকে। ঠিক আছে? একটা সরু রডের মতো থাকে, সেইগুলো এসে একটা নিচের দিকটা একটা হাফ সেমি সার্কেল হোল্ডারের মতো থাকে। তো সেটা কি করে, যেখানে ডিস্ট্রিবিউশন হবে সেই ট্রান্সমিশন লাইনের উপরে এসে ফিডারগুলোকে জয়েন্ট করা থাকে। তো ফিডারগুলো কি করে, সেই অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি সেই লাইনটার উপর ফেলে দেয়। ঠিক আছে? ট্রান্সমিট করে দেয়। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফিডার সার্কিট। নেক্সট কি থাকবে, সুইচ। সুইচ লাগবে আমার অন অফ করতে, বা কোথা থেকে কোথায় সুইচিং করা থাকবে, কোন জায়গাটা আমার এরিয়ায় কোন সুইচ পারফর্ম করবে, তো সেই অনুযায়ী আমার সুইচ লাগবে।
নেক্সট আসছে আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলতে এই যে এত বড় একটা সিস্টেমকে আমরা কন্ট্রোল করব, তো সেটার তো নেসেসারি যে সব রকম প্রোটেকশন নিয়ে যেন কাজটা হয়, মানে কোনো রকম এতগুলো যে ইকুইপমেন্ট থাকবে, রিলে বলো, তোমার সার্কিট ব্রেকার বলো, যে যে এলিমেন্টগুলো একটা যে 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 ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো একটা সাবস্টেশন বা একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যে এলিমেন্টগুলো প্রেজেন্ট থাকছে, তো যা যা প্রোটেক্টিভ ডিভাইস যেগুলো আছে সেইগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলোকে আমি ইউজ করছি। নেক্সট হচ্ছে প্রাইমারি সার্কিট। প্রাইমারি সার্কিট বলতে বেসিক যেগুলো আমার দরকার, ট্রান্সফরমার, ঠিক আছে, এইগুলো আমার দরকার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দরকার। নেক্সট হচ্ছে সেকেন্ডারি, মানে হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে যে জিনিসগুলো আমার যাবে, যে ট্রান্সমিশনগুলো হবে। আর সার্ভিস বলতে মানে পার্টিকুলারলি যারা কাজ করছে ওখানে সার্ভিস দিচ্ছে, মানে যারা অপারেট করছে বা ম্যানুয়ালি বলো বা তোমার কন্ট্রোল রুম থেকে, সেই সার্ভিসগুলো আমাদের দরকার। এছাড়াও আরো অনেক রকমের পার্টস আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট। তাহলে বলো আমাকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? বলো, চেষ্টা করো বলার, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? এটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা কাকে বলবো? ভয় পাওয়ার কিছু হয়নি, চেষ্টা করো বলার, ঠিক আছে, চেষ্টা করো, মানে যত বলবে তত মনে রাখার মানে ক্যাপাবিলিটি বাড়বে। যা মনে আসছে বলো, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বলতে আমরা বেসিক্যালি কি বুঝছি? ম্যাম যেটা মানে ইলেকট্রিক ওভার হাই ভোল্টেজ বা লো ভোল্টেজের কোনো কিছু মানে ওভারহেড লাইন বা আন্ডারগ্রাউন্ড কেবল, ট্রান্সফরমার, এগুলো দিয়ে যে হাই ভোল্টেজ বা লো ভোল্টেজের কারেন্ট ক্যারি করে সেগুলোকে ডিস্ট্রিবিউশন সিস্টেম বলা হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। আর ডিস্ট্রিবিউশন হচ্ছে বেসিক্যালি আমি এক সাইড থেকে আরেক সাইডে ইলেকট্রিসিটিটাকে ট্রান্সমিট করছি, ঠিক আছে, একটা একটা সাইড অফ একটা জোন থেকে আরেকটা জোনে যে ইলেকট্রিসিটি ট্রান্সমিট করছি এই কিছু ট্রান্সমিশন লাইন বা আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে, সেটাকে আমরা বেসিক্যালি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বলছি, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এটা গেল। আচ্ছা, নবীন কি বলছিলে বলো? ওইটাই বলছিলাম ম্যাম, যেটা মানে লাইনটা মানে ডিস্ট্রিবিউট করা হয়। ঠিক আছে। আচ্ছা, কি কি ইকুইপমেন্ট আমাদের লাগছে, তাহলে কি কি থাকছে আমাদের, বেসিক্যালি টিপিক্যাল ইকুইপমেন্ট কি কি লাগছে আমাদের একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে? মাস তো সাবস্টেশন, হুম, তারপর ডিস্ট্রিবিউটার, ফিডার, সুইচ, ভেরি গুড, ট্রান্সমিশন লাইন। ভেরি গুড। নেক্সট। পারবে পারবে, বলো বলো, খুব ভালো, একদম খুব ভালো রেসপন্স দিচ্ছ। একদম কমন সেন্স থেকে বলো, কমন সেন্স থেকে বলো, কি লাগতে পারে, কমন সেন্স, তুমি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে কি লাগতে পারে তোমার কি মনে হয় ডিস্ট্রিবিউশনের জন্য? আর আর সুইচ বললে, তাহলে সুইচ, সুইচের প্রোটেক্টিভ সাথে, ইকুইপমেন্ট কিছু, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। আর 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 হচ্ছে হচ্ছে যারা সার্ভিস দিচ্ছে, যারা সার্ভিস বা সার্ভিস যারা, যারা দিচ্ছে হ্যাঁ, কাজ ম্যানুয়ালি করছে বা যারা, কাজ করছে, হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে। ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বেসিক যে যে কম্পোনেন্টস গুলো যা দরকার একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক চালানোর জন্য, সেইগুলো হচ্ছে এটার রিকোয়ারমেন্টস। এবার আসছি আমরা ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশন, কত রকমের হয় ডিস্ট্রিবিউশন সিস্টেম? কত রকমের হতে পারে বলো? আমাদের কত রকমের সাপ্লাই হয়? সাপ্লাই ক রকমের হয়? ম্যাম এসি অ্যান্ড ডিসি। ভেরি গুড। তাহলে ফার্স্ট এরটা হয়ে যাচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেম, আরেকটা পার্ট হয়ে যাচ্ছে এসি এসি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন সিস্টেম, সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, এবার ডিসি ডিস্ট্রিবিউশনে দুটো ভাগ আছে, ডিসি থ্রি ওয়্যার সিস্টেম আর একটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিবিউশন সিস্টেম। আর এসির ক্ষেত্রে হচ্ছে রিং মেন ডিস্ট্রিবিউশন সিস্টেম আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের ডিসি এসি থাকছে, আর ডিসি দুটো দুটো ভাগ থাকছে, ডিসি থ্রি ওয়্যার জেনারেল ডিস্ট্রিবিউশন, আর এসি দুটো ভাগ থাকছে রিং মেন ডিস্ট্রিবিউশন আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্টে আমরা স্টার্ট করব এসি ডিস্ট্রিবিউশন দিয়ে, ঠিক আছে, এসি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমাকে একটা কথা বলো,
এই যে এখানে যে ডিস্ট্রিবিউশনে লিখেছে না, এসি ডিস্ট্রিবিউশনে রিং আর রেডিয়াল, তুমি ডিস্ট্রিবিউশন ভুলে যাও, তুমি রিং আর রেডিয়াল কথাটার অর্থ কি? রিং আর রেডিয়াল এই দুটো কথার অর্থ কি? একদম কমন সেন্স থেকে বলো, রিং আর রেডিয়াল এই দুটো কথার অর্থ কি? রিং বলতে আমরা কি বুঝি? রিং মানে সার্কেল টাইপের যেটা মানে হয় আর কি, সার্কেল। হ্যাঁ ঠিক ঠিক, সার্কেল। এবার এই সার্কেলটা কি কোনো মানে আরেকটু বলো। হ্যাঁ সার্কুলার, মানে সার্কুলার কোনো জিনিসকে আমরা রিং বলছি। তো এই রিংটা কি ওপেন থাকে না ক্লোজ থাকে? রিংটা ক্লোজ থাকে। ভেরি গুড। আর রেডিয়াল বলতে আমরা কি বুঝি? রেডিয়াল বলতে কি রেডিয়াল বুঝি? আমি এটা হিন্ট দিচ্ছি, রেডিয়ালের সাথে আরো মানে অন্যরকম কথা জুড়তে পারো, ঠিক আছে? সাপোজ ধরো আমি এটা বললাম রেডিয়েশন, রেডিয়েশন, যদি রেডিয়েশন বলি তাহলে সেটাকে মানে কিভাবে ভিজুয়ালি কিভাবে রিপ্রেজেন্ট করছো? রে মতন যেটা মানে সানলাইট রে থাকে ওটা। ভেরি গুড ভেরি গুড, সানলাইট নে, তার মানে সানলাইট, ধরো একটা আমি রে নিচ্ছি, সানলাইটের একটা রে নিচ্ছি, তাহলে ডিরেকশনটা কিরকম? সানলাইটের একটা রে নিচ্ছি, ডিরেকশনটা কিরকম হচ্ছে তাহলে? ওয়ান ওয়ে না টু ওয়ে? ম্যাম ওয়ান ওয়ে হবে তো। তাহলে একটা পার্টিকুলার ডিরেকশনে যেদিকে লাইনটা চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেডিয়াল আর রিংটা হচ্ছে ক্লোজড, এইটুকু মাথায় রাখো, ঠিক আছে? এইবার এসি ডিস্ট্রিবিউশনে কি হয়, এই দুটো টাইপের ডিস্ট্রিবিউশনে এসির ক্ষেত্রে ব্যবহার করা হয়, রিং আর রেডিয়াল। এটাতে কি একটু পরে আসছি। আগে দেখো এসি ডিস্ট্রিবিউশনে দেখো, এই যে ফার্স্ট ডায়াগ্রামটা যেটা দেওয়া আছে, 3 ফেজ 3 ওয়্যার 33 কেবি সাবস্টেশন আছে, দেখো 33/11 কেবি। তাহলে প্রথমে কি হচ্ছে, সাবস্টেশনে আমার 33 কেবি প্রাইমারি প্রাইমারি পার্টে আসছে ট্রান্সফরমারে, ঠিক আছে? প্রাইমারি সাইডে আমার 33 কেবি এন্টার করছে, আর সেকেন্ডারি সাইড থেকে আমার 11 কেবি বেরিয়ে যাচ্ছে। তো এবার 11 কেবিটা কোথায় সাপ্লাই হচ্ছে? দেখো একটা উপরে চলে গেছে, আরেকটা সাবস্টেশনে চলে গেছে, নিচে চলে গেছে বিগ কনজিউমার আর একটা সাবস্টেশনে। মানে হচ্ছে যে বিগ কনজিউমার বলতে এখানে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি যেগুলো থাকে, সেখানে একটা লাইন চলে যাচ্ছে আমার 11 কেবি, ঠিক আছে? সেখানে একটা 3 ফেজ সাপ্লাই চলে যাচ্ছে 11 কেবির, আর একটা 3 ফেজ সাপ্লাই চলে যাচ্ছে আমার আরেকটা সাবস্টেশনে, নেক্সট আরেকটা সাবস্টেশনে আমার আরেকটি 11 কেবি সাপ্লাই চলে যাচ্ছে। মানে হচ্ছে আমি তিনটে ওয়্যারের সাথে আমি তিনটে 3 ফেজ কানেকশন করে দিয়েছি আর বাই বি। এবার যেটাকে আমি স্টেপ ডাউন করছি 33 কেবিটাকে 11 কেবিতে, এবার আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেকেন্ডারি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ইন্ডাস্ট্রিতে একটা পাঠিয়ে দিচ্ছি আর দুটো পাঠিয়ে দিচ্ছি নেক্সট দুটো সাবস্টেশন, যেখান থেকে ফার্দার স্টেপ ডাউন করতে পারবে ওরা। তাহলে এটাকে আমরা বলে যাচ্ছি প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তাহলে এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম কি হচ্ছে, যখন আমি ডিসি সিস্টেম ইউজ করব, ভোল্টেজ ড্রপটা বেসিক্যালি কিসের জন্য হয় ডিসিতে? আমাদের ভোল্টেজ ড্রপটা বেসিক্যালি কিসের জন্য হয় ডিসিতে? কোন প্যাসিভ কম্পোনেন্টের জন্য আমাদের ডিসিতে ভোল্টেজ ড্রপ হয়? বলো, কোন প্যাসিভ কম্পোনেন্টের জন্য ডিসিতে ভোল্টেজ ড্রপ হয়? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের জন্যই তো আমরা আই স্কোয়ার আর যে ড্রপটা পাই বা আই আর যে ড্রপটা পাই, ঠিক আছে? তো সেটা হচ্ছে বেসিক্যালি ডিসির জন্য। আর এসির ক্ষেত্রে কি হয়? এসির ক্ষেত্রে হচ্ছে আমাদের কম্বাইন্ড এফেক্ট থাকে। কম্বাইন্ড এফেক্ট থাকে কার? ওই ক্যাপাসিটেন্স আর ইন্ডাকটেন্সের। তো এসির ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপ যেটা হয় সেটা হচ্ছে কম্বাইন্ড এফেক্ট অফ ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে ডিসি সিস্টেমে কি হয় যে আমরা কারেন্ট ক্যালকুলেশন করি,
সেটা কি হয়, বেসিক্যালি আমরা ওটাকে অ্যারিথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারি, মানে জাস্ট প্লাস মাইনাস হিসাবে ক্যালকুলেট করতে পারি। কিন্তু এসি সিস্টেমের ক্ষেত্রে যেহেতু ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স থাকছে, তাই দেখবে যে কোনো এসি তোমরা যে ট্রান্সফর্মার বলো বা যাই পড়বে, দেখবে সবসময় আমাদের ভেক্টর ডায়াগ্রাম ড্র করে বা ফেজার ডায়াগ্রাম ড্র করে জিনিসগুলোকে ভেক্টোরিয়াল সামেশন করতে হয়, মানে ভেক্টোরিয়ালি অ্যাড করতে হয় ফেজার ডায়াগ্রাম দেখে। কারণ আমাদের ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স থাকলে একটা লিডিং বা ল্যাগিং এফেক্ট যেহেতু থাকে, সেই জন্য ফেজার ডায়াগ্রামে যে অ্যাডিশনটা হয়ে থাকে সেটা হয়ে যাচ্ছে আমাদের ভেক্টর অ্যাডিশন। তো ডিসি সিস্টেমের ক্ষেত্রে যেটা আমরা ইজিলি মানে যোগফল করে দিতে পারি, আমাদের ফেজার ডায়াগ্রাম লাগে না, কিন্তু ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স যখন থাকছে এসির ক্ষেত্রে তখন আমাকে ভেক্টোরিয়াল সামেশন করতে হচ্ছে। তো এখান থেকে দুটো সিস্টেম ডিফার করে যাচ্ছে ক্যালকুলেশনের দিক দিয়ে। আরেকটা কি, এসি সিস্টেমে আমাকে পাওয়ার ফ্যাক্টরটা দেখতে হচ্ছে। পাওয়ার ফ্যাক্টর যেটা আমাদের এসি সিস্টেমে অবশ্যই লাগবে cos phi, সেটা কিন্তু একটা বড় কনসিডারেশন, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এসি আর ডিসির যে ক্যালকুলেশন সেটা আমরা বুঝতে পারছি, যেটা আমাদের করতে হবে যে এসির ক্ষেত্রে আমাকে পাওয়ার ফ্যাক্টরও মাথায় রাখতে হবে, এর সাথে সাথে আমাকে রাখতে হবে যে ফেজার ডায়াগ্রাম বা ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্সের জন্য যে এফেক্টগুলো থাকছে সেইগুলো আমরা ভেক্টোরিয়াল সামেশন করব। আর ডিসির ক্ষেত্রে কি করব, ডিসির ক্ষেত্রে আমরা শুধু অ্যারিথমেটিক সামেশন করব, যেটা শুধু রেজিস্ট্যান্স আর কারেন্টের মাধ্যমে যে ড্রপটা পাবো সেটাকে পার্টিকুলারলি অ্যাড করে দেবো, ঠিক আছে। এইবার আসছে আমাদের কানেকশন স্কিম। এইবার হচ্ছে তোমরা যেটা একটু আগে ডিসকাশন করছিলে যে রিং আর রেডিয়াল সিস্টেম, এটা এখন পড়বো। তাহলে কানেকশন স্কিম অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, প্রথমেরটা কি আছে দেখো, রেডিয়াল সিস্টেম। ফার্স্টে ডায়াগ্রামটা দেখো, রেডিয়াল সিস্টেমে ফার্স্টে ডায়াগ্রামটা দেখো কি আছে, একটা ফিডার, দুটো ফিডার এসে সাবস্টেশনে ঢুকলো। আমি আবার বলছি, ফিডার মানে হচ্ছে পার্টিকুলার একটা ট্রান্সমিশন লাইন যেটা ইলেকট্রিসিটিটা এসে আমার সাবস্টেশনে ফিট করছে। তো এখানে সাবস্টেশনে ফিট করছে আমার ট্রান্সমিশন লাইন, যেটাকে আমরা বলছি ফিডার এই ক্ষেত্রে। তো ফিট করলো, এবার সাবস্টেশন থেকে আরেকটা ফিডার বেরোচ্ছে। এই ফিডারটা বেরোচ্ছে কাকে ফিট করার জন্য, এই ফিডারটা বেরোচ্ছে একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড থেকে আমার সেকেন্ডারি সাইডে স্টেপ ডাউন হচ্ছে। এই ক্ষেত্রে দেখো ফিডার থেকে আমার প্রাইমারি সাইডে ট্রান্সফরমার ঢুকলো, প্রাইমারি সাইড ট্রান্সফরমারে আমার ফিডারটা ঢুকছে। তো এবার এখানে 11 কেবি সাপ্লাই ঢুকছে ফিডার থেকে, এবার সেকেন্ডারি সাইডে কততে কনভার্ট হচ্ছে, 400 ভোল্ট, ঠিক আছে। তো এবার দেখো এটা চলে যাচ্ছে কোথায়, আমাদের ডিস্ট্রিবিউটার সাইড মানে লোড সাইডে। এই ভোল্টেজটা চলে যাচ্ছে কততে, ডিস্ট্রিবিউশন সাইড মানে হচ্ছে আমাদের লোড সাইডে চলে যাচ্ছে। তাহলে দেখো লাইনটা এখানে রেডিয়াল সিস্টেম কেন নাম দিয়েছে, এই যে ফিডারটা যে আমি ফিট করছি বা সাবস্টেশন থেকে যে ফিডারটা বেরোচ্ছে, আমার পার্টিকুলার সাবস্টেশন থেকে যে ফিডারটা বেরোচ্ছে সেটা দেখো অ্যালং ওয়ান ডিরেকশন, শুধুমাত্র একটা ডিরেকশনেই আমি লাইনটা বেরোচ্ছে, মানে ওসি যে লাইনটা আছে দেখো, ওসিটা হচ্ছে আমার ফিডার লাইন আর এবিটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন লাইন। দেখতে পেয়েছো সবাই ডায়াগ্রামে? ডায়াগ্রামটা সবাই দেখতে পাচ্ছ কিনা একবার বলো আমাকে। হ্যাঁ দেখতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো সাবস্টেশন থেকে যে লাইনটা বেরোচ্ছে সেটা দেখো অ্যালং ওয়ান ডিরেকশন, ওসি, একটা শুধুমাত্র একটা ডিরেকশনে একটা স্ট্রেট লাইন বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলছি আমি রেডিয়াল, ঠিক আছে। আর দেখো এবার ওসি ওই পার্টিকুলার ওই ফিডারের লাইন থেকেই আমি একটাই ডিরেকশনে আবার ডিস্ট্রিবিউশন করছি, একটা ডিরেকশনে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে, যেটা ডিস্ট্রিবিউটরে চলে যাচ্ছে এবি লাইন, সেই জন্য আমরা সিস্টেমটাকে কি বলছি, রেডিয়াল সিস্টেম। তাহলে ইন রেডিয়াল সিস্টেম সেপারেট ফিডার্স রেডিয়েট ফ্রম আ সিঙ্গল সাবস্টেশন অ্যান্ড ফিড দ্য ডিস্ট্রিবিউটার্স অ্যাট ওয়ান এন্ড অনলি, অ্যাট ওয়ান এন্ড, একটাই এন্ড থাকবে, ঠিক আছে। ডিস্ট্রিবিউশনের একটাই এন্ড থাকবে, এখানে কটা ডিস্ট্রিবিউশনের ডায়াগ্রাম আছে, একটাই এবি, ঠিক আছে। তো একটাই এন্ড যেখানে থাকছে সেটাকে আমরা বলছি রেডিয়াল সিস্টেম। আচ্ছা, a single diagram of radial system for AC distribution is shown in the figure. Here substation supplies power to a distributor AB তে আমি ডিস্ট্রিবিউট করছি at end A থেকে যেহেতু স্টার্ট হচ্ছে আমাদের ফিডিংটা, ঠিক আছে।
through the feeder OC. This system is only employed when power is generated at low voltage and the substation is located at the center of the load. মানে এটা কখন আমি এমপ্লয় করব এই রেডিয়াল সিস্টেমটাকে, যখন আমার পাওয়ার যে জেনারেশনটা হবে সেটা খুব লো ভোল্টেজে জেনারেট করা হবে, আর সাবস্টেশনটা যখন আমার সেন্টার অফ লোডের মানে লোডের সেন্টারে আমার লোকেট করা থাকবে, লোকেশনটা থাকবে আমার লোডের সেন্টারে সাবস্টেশনের, তখনই আমি রেডিয়াল সিস্টেমটা এমপ্লয় করব। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রেডিয়াল সিস্টেম। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে ডিস্ট্রিবিউশন সিস্টেমের রিং ফরমেশন, রিং মেন কানেকশন, যেটা রিং মেন কানেকশন। এবার দেখো ডায়াগ্রামটা ভালো করে আগে ফলো করো, ডায়াগ্রামটা ভালো করে ফলো করো। রিং এর ক্ষেত্রে কি হচ্ছে, তোমরা নিজেরাই একটু আগে বলে যে রিং মানে হচ্ছে আমার পুরো এনক্লোজ থাকবে। তাহলে রিং ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে এনক্লোজড আছে কিনা, এনক্লোজড কিছু পাচ্ছ? হ্যাঁ ম্যাম। তাহলে কিভাবে এনক্লোজড হচ্ছে বলো, নামটা আমাকে বলো, পুরো নামটা বলো, এনক্লোজারটা কিভাবে হচ্ছে। অ্যালফাবেট ওয়াইজ যাও, যে কোনো একটা সাইড থেকে, যে কোনো একটা সাইড থেকে অ্যালফাবেট ওয়াইজ যাও। BCD হ্যাঁ, বি সি ডি এ বি, ঠিক আছে, মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যেন সেম হয়, তাহলে বি সি ডি এ বি, ঠিক আছে, এইভাবে এনক্লোজড হচ্ছে। আর আমি বি থেকেই কেন স্টার্ট করছি, বি থেকেই কেন স্টার্ট করছি, সাবস্টেশন ফিডার তখন থেকে দিচ্ছি ম্যাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমি যখন রিং সিস্টেম করব, ঠিক আছে, রিং যখন আমি সিস্টেম করব আমাকে দেখতে হবে যে পুরো মানে সাবস্টেশনের সাথে যে ডিস্ট্রিবিউশন লাইনগুলো কানেক্টেড আছে সেইগুলো এনক্লোজড কি না, পুরোটা ক্লোজ থাকতে হবে। আর স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট মানে মানে বেসিক্যালি যে ফিডারের যে রিং এর যে নামটা দেবো সেটা যেন স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট সেম হয়। তাহলে এখানে ডায়াগ্রামে আমি সাবস্টেশন থেকে ফিড করছি 11 কেভি অ্যাট পয়েন্ট বি। তো এখানে সাপোজ সাবস্টেশনের স্টার্টিং পয়েন্টের নাম দিয়েছে সাপোজ ও, তাহলে আমার ফিডারের নামটা কি হয়ে যাচ্ছে সাপোজ ওবি। এবার ওবি, ঠিক আছে, ওবি থেকে এবার ফিড করছে দেখো তিনটে ডিস্ট্রিবিউশন লাইনে, ঠিক আছে, তিনটে ডিস্ট্রিবিউশন লাইন, একটা হচ্ছে বিসি, একটা চলে যাচ্ছে আমার কোথাতে বিসিতে, একটা চলে যাচ্ছে বিএতে, ঠিক আছে, আর ওই সাইড থেকে চলে যাচ্ছে আমার যে ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে সেটা হচ্ছে সিডি বা এডি বলতে পারো, ঠিক আছে। তাহলে in this system the feeder closes on itself, that is it forms a complete ring and hence the name ring main system. তাহলে figure shows the AC ring main system where BCDAB is the closed feeder supplied by the substation S at point B. The various distributors are connected to points A, C and D of the feeder. ঠিক আছে, এবার যে প্রত্যেকটা যে মানে ডিস্ট্রিবিউশনের যে লাইনগুলো আছে, পয়েন্টগুলো আছে, সেইগুলো আলাদা করে নাম দিয়ে দিয়েছে সেই পয়েন্টগুলোর, এ, সি আর ডি, ঠিক আছে। তাহলে ডি এতে দেখো যে ট্রান্সফরমার একটা আলাদা কানেক্টেড আছে, ওটা একটা অন্য ডিস্ট্রিবিউশন লাইনে যাচ্ছে। সি এর সাথে যে ডিস্ট্রিবিউটরটা কানেক্টেড আছে সেটা অন্য রোডে যাচ্ছে, আর এর সাথে যে ডিস্ট্রিবিউশন লাইনটা বা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কানেক্টেড আছে সেটা চলে যাচ্ছে আমাদের অন্য লোডে। তো আমি একটা সাবস্টেশন থেকে আমি পার্টিকুলার তিনটে এরিয়াতে ভাগ করে দিতে পারছি। তো আমার রিং মেন ফরমেশনের ক্ষেত্রে কি হচ্ছে, রিং এর ক্ষেত্রে আমার আরো ইজিলি আমি ট্রান্সমিট করতে পারছি ভ্যারিয়াস জোনে। তাহলে জোন 1, জোন 2, জোন 3 এই তিনটে জোনে আমার বেসিক্যালি ইলেকট্রিসিটি ট্রান্সমিট করতে সুবিধা হচ্ছে। আমার মাল্টিপল আউটপুট মানে মাল্টিপল ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে একটা সিঙ্গেল কমন পয়েন্ট থেকে সাবস্টেশনের, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রিং মেন কানেকশন স্কিম অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে প্রথমেরটা গেল রেডিয়াল আর সেকেন্ডেরটা গেল রিং। তাহলে রেডিয়াল আর রিং এর মধ্যে মেন ডিফারেন্সটা কি, রেডিয়াল আর রিং এর মধ্যে মেন ডিফারেন্সটা কি? ম্যাম রেডিয়ালে একটা ডিস্ট্রিবিউশন এখানে
হ্যাঁ এক্স্যাক্টলি, একটা ডিস্ট্রিবিউশন এন্ড থাকছে, মাত্র একটা ডিস্ট্রিবিউশন এন্ড। আর এখানে কতগুলো ডিস্ট্রিবিউশন থাকতে পারে? মাল্টিপল। মাল্টিপল, এক্স্যাক্টলি, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এখানে মাল্টিপল ডিস্ট্রিবিউশন এন্ড থাকতে পারছে। আচ্ছা এবার দেখো উপরে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, উপর দেখতে পাচ্ছ সি আর ডি এর মাঝখানে একটা কার্ভড অ্যারো দিয়ে এফ লেখা আছে। কার্ভড হ্যাঁ একটা অ্যারো দিয়ে দেখো, হ্যাঁ এফ, ওটা হচ্ছে ফল্ট, সিস্টেম ফল্ট। ঠিক আছে, ওটা হচ্ছে সিস্টেম ফল্ট। মানে সাপোজ সিস্টেম যদি একটা সিস্টেমে যদি অ্যাবনর্মাল কন্ডিশন বা কোনো রকম ফল্ট অ্যারাইজ করে, সাপোজ কোনো রকম শর্ট সার্কিট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, যখনই আমার মনে হচ্ছে যে সিস্টেমে হাই কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট হতে পারে, তো আমি কি করব দেখো, সি আর ডি এর মধ্যে হয়েছে, তো এবার আমাকে কি করতে হবে, যে ফল্টটা আমাকে ক্লিয়ার করতে হবে, ফল্টটা আমাকে ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে, নাহলে সিস্টেম পুরো পুড়ে যাবে। তো এবার কি করব, এই ফলটা কার কার মাঝে হয়েছে দেখো, ফলটা দেখো কোথায় কোথায় হয়েছে। সিআরডি তে। ঠিক আছে, সিআরডি এর মাঝখানে যে পয়েন্টটা আছে সেটা। তাহলে আমি যদি রিং সিস্টেম অ্যাপ্লাই করি, মানে রিং সিস্টেমে যদি আমার সিস্টেমটা চলে ডিস্ট্রিবিউশনটা, তাহলে আমি কোন কোন লাইনটাকে মানে ইরেজ করে ফেললে, এই ডায়াগ্রাম অনুযায়ী যদি আমি কোন কোন লাইন দুটো মুছে দিলে আমার মানে ফল্টটা ক্লিয়ার বা রিপেয়ারমেন্টের জন্য সুবিধা হবে, মানে যেখানে ফল্ট হয়েছে সাপোজ ওই জায়গাটা এখন আমি অফ করে দেবো, শাট ডাউন করে দেবো সেই পার্টিকুলার মানে লাইনটা, সেই পার্টিকুলার ট্রান্সমিশনের জায়গাটা আমি অফ করে দিতে চাই ফিডার গুলো। তো সেই কোন কোন জায়গাগুলোকে আমি ইরেজ করলে সুবিধা হবে? সিডির কাছে তো আছে ম্যাম ওটা। হ্যাঁ এবার দেখো সি আর ডি যদি আমি ডিসকানেক্ট করে দিই, মানে ধরো তুমি ডায়াগ্রামটাকে, এবার সাপোজ ধরো এই বি আর ডি এর মধ্যে যে লাইনটা কানেক্টেড আছে, ঠিক আছে, বি আর ডি এর মধ্যে যে লাইনটা কানেক্টেড আছে সেটাকে যদি আমি মুছে ফেলতে পারি, সাপোজ আমি মুছে দিলাম, ঠিক আছে, বি আর ডি এর মধ্যে যে লাইনটা আছে সেটাকে ধরো আমি ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কি হবে, বা সি আর ডি এর মধ্যে যে লাইনটা আছে সেটাকে যদি আমি ইরেজ করে দিই, তাহলে কি হচ্ছে? তোমার পাওয়ার সাপ্লাই হবে না সিডিতে। এক্স্যাক্টলি, না না সিডি তে হবে না, ভালো করে দেখো সিডি তে হবে কিনা দেখো সেটা ভালো করে। হ্যাঁ ম্যাম, মুছে দিলে তো ম্যাম সিডিতে হবে পাওয়ার হুম, সাপ্লাই। তাহলে আমি কি করে তাহলে ফল্ট আমি সি আর ডি এর ক্লিয়ার করতে চাইছি, তাহলে কোন লাইনটা পুরোপুরি মুছবো? ওপরেরটা তো ম্যাম বিতে। পুরো বি টু ডি, হ্যাঁ বি ম্যাম টু বি টু। ডি, হ্যাঁ হ্যাঁ বি টু ডি যদি পুরো মুছে দিই তাহলে আমার সিটা বাদ চলে যাচ্ছে, হ্যাঁ তাহলে সি এর লাইনটা আমি অফ করে দিলাম, ঠিক আছে। এইবার ধরো এবার ডি এর, এবার দেখো তাহলে এবার সি এর লাইনটা শুধু অফ হলো, ঠিক আছে, ফলটা যেহেতু সি এর কাছাকাছি হয়েছে, তাহলে এবার আমি বলতে পারি যে সাপোজ রিং মেনে যদি কোনো রকম পার্টিকুলার কোনো লাইনের মানে কাছাকাছি কোনো একটা পয়েন্টের কাছাকাছি যদি কোনো ফল্ট হয়, আর ওই পার্টিকুলার জোনটাকে যদি আমি লাইনটাকে শাটডাউন করে দিতে চাই ওই পার্টিকুলার জোনটাকে, তাহলে রিং এর ক্ষেত্রে সেটা খুব ইজিলি পসিবল। মানে এটা যে আমি ডায়াগ্রামে বলছি ইরেজ করে দিচ্ছি, তখন ওখানে কি থাকে, আইসোলেটর থাকে, আইসোলেট করে দিতে পারি আমি সিস্টেম থেকে পার্টিকুলার ওই সেকশনটা, তাহলে কি বাকি লাইনগুলো কি অ্যাফেক্টেড হবে? যে বি আর ডি যদি আমি সাপোজ অফ করে দিই, শাটডাউন করে দিই, তাহলে বিট মানে সিটাকে যদি আমি শাটডাউন করে দিই, এখানে তো ফিডারটা দেখো এ এর সাথেও কানেক্টেড থাকছে, ডি এর সাথেও কানেক্টেড থাকছে, তাহলে এ আর ডি এর কি ডিস্ট্রিবিউশন অফ হয়ে যাচ্ছে না চলছে? ম্যাম তাহলে তো অফ হয়ে যাবে ম্যাম, রিং এ তো অফ হয়ে যাবে। লাইনটা দেখো অফ হয়ে যাচ্ছে না চলছে, দেখো কানেক্টেড কিনা দেখো। ম্যাম কারেন্ট কি না। বললেন, এ আর ডি? একবার আবার বলুন না। ধরো বি টু ডি যে লাইনটা আছে আমি সেটাকে ইরেজ করে দিলাম, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে কোন সেকশনটা অফ হচ্ছে? সি এর সেকশনটা অফ হয়ে যাচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি সি এর লাইনটা মুছে দিই, ঠিক আছে, সি এর লাইনটা সাপোজ আমি মুছে দিলাম, তাহলে এ আর ডি এর মধ্যেও কি ফিডার পাওয়ার ডিস্ট্রিবিউট করতে পারবে না পারবে না? পারবে না। ভালো করে দেখবে, ভালো করে দেখবে, লাইন ধরে ধরে যাও, ফিডার থেকে বি, বি থেকে এ,
সি যদি মুছে দিই তাও তো ম্যাম এ আর ডি এর মধ্যে যাবে যাবে, যাবে বাকি যাবে থেকে যদি আসে। হ্যাঁ হ্যাঁ, যাবে তো, যাবে যাবে তো। যাবে সিএস, হ্যাঁ এক্স্যাক্টলি, কেন যাবে না? কারণ হচ্ছে দেখো তখন একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মতো ভাবো, তুমি ভাবো যে উপরের পার্টটা নেই, আমি ওটা কি করছি, আমার এ আর ডি তো কানেক্টেড আছে, এর সাথে তো ডি ইন্টারকানেক্টেড আছে, তখন আমি জিনিসটাকে এরকম করে লিখতে পারি যে শুধু এটা এরকম ভাবে ভাবো, বি এর একটা সাইডে এ আছে আর বি এর একটা সাইডে মানে এর এর সাথে আরেকটা সাইড ডি কানেক্টেড, তাহলে এ আর ডি দুটো ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, তাহলে আমার পার্টিকুলার একটা মেন সোর্স মেন ফিডারের থেকে বা সাবস্টেশনের ফিডারের থেকে আমার এ আর ডি তে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে সাপ্লাইটা। তখন ইয়ে রেডিয়াল সিস্টেমের মতন, তাই তো ম্যাম? হ্যাঁ, রেডিয়ালে যেমন একটা না না, রেডিয়ালে যেমন শুধু একটা সিঙ্গেল হয়ে যেত, এটা হচ্ছে আমার অ্যালং ওয়ান ডিরেকশন, আর একটা পার্টিকুলার যদি ওটা অন্য কোনো নাম হয় সেই সিস্টেমে ইয়ে হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, দুটো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ রেডিয়ালে তো একটাই একটাই ডিস্ট্রিবিউশন এন্ড থাকে, কিন্তু এটার মানে ক্ষেত্রে বেসিক্যালি দুটো হয়ে ওরকমই যাচ্ছে। করবে। তুমি ওটা বলতে পারো যে ওয়ান কাইন্ড অফ, মানে এটা বলতে পারো যে টু ফেস রেডিয়াল, ঠিক আছে? হ্যাঁ টু এন্ড রেডিয়াল সিস্টেম বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এটা হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে রিং এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে, কোনো একটা পার্টিকুলার সেকশনে যদি আমি একটা কোনো পার্ট অফ করে দিই, তাহলে কিন্তু আদার সেকশন গুলো এফেক্টেড হচ্ছে না, মানে আদার কোনো জোনের কিন্তু পাওয়ার সাপ্লাই কিন্তু আমাকে অফ করতে হচ্ছে না। এটা কিন্তু রিং এর একটা অ্যাডভান্টেজ, মানে অন্য একটা জোনের সেকশনের ফল্টের জন্য আরো কোনো জোনকে কিন্তু সাফার করতে হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমার রিং এর একটা বড় অ্যাডভান্টেজ, এটা মনে রাখবে, ঠিক আছে? তো কখনো যদি কোনো পয়েন্টে ফল্ট হয়, পার্টিকুলারলি ট্রাই করবে সেই এরিয়াটা যদি তুমি মুছে দিই, তাহলে বাকি কোনো এরিয়াতে কোনো মানে মানে সাপ্লাই যাচ্ছে কি যাচ্ছে না, কোনো কখনো যদি ভাইভাতে বা ইন্টারভিউতে এরকম জিজ্ঞেস করে যে কোন কোন পয়েন্টগুলো ডিসকানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আনসার দেবে, দেখবে কোন লাইনের সাথে কোন লাইন কানেক্টেড আছে, আর কোনটা ইরেজ করার পর যে লাইনগুলো কানেক্টেড আছে সেটার মধ্যে দিয়ে সাবস্টেশনের ফিডারটা বা মানে বাইপাস হয়ে যাচ্ছে কিনা, তাহলে সেই লাইনে আমার পার্টিকুলারলি ট্রান্সমিট হবে পাওয়ার। হলো? তাহলে এটা গেল আমাদের রিং মেন কানেকশন অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম। আচ্ছা, নেক্সট কি আছে? ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশন সিস্টেম। ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশন সিস্টেম, তো ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশনের সিস্টেমে কি হচ্ছে দেখো, কি ডিফারেন্স আছে দেখো তো, ডায়াগ্রামে তিনটে ডায়াগ্রামের কি ডিফারেন্স আছে? প্রথম দুটো ডায়াগ্রামে কটা করে সাবস্টেশন ছিল? একটা করে, এটাতে? দুটো সাবস্টেশন। হ্যাঁ, মানে দুটো সাবস্টেশন ইন্টারকানেক্টেড থাকছে, একটা এক্স পয়েন্টে একটা ওয়াই পয়েন্টে, ঠিক আছে? তার মানে দুটো সাবস্টেশনের সাথে ইন্টারকানেক্টেড আছে। তাহলে দেখো, ইন দিস সিস্টেম দ্য ফিডার রিং ইজ এনার্জাইজড বাই টু অর মোর জেনারেটিং স্টেশন অর সাবস্টেশন। আমি তাহলে কখন একটা সিস্টেমকে ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশন সিস্টেম বলবো তাহলে বলো? যখন আমার কখন থেকে সিস্টেম দুটো দুটো বা বা দুটোর বেশি, হ্যাঁ দুটো বা দুটোর বেশি যদি আমার কোনো জেনারেটিং স্টেশন বা সাবস্টেশন আমার সিস্টেমের সাথে কানেক্টেড থাকে বা আমার সেই সিস্টেমটাকে ফিট করে, সেই সিস্টেমটা হয়ে যাচ্ছে আমার পার্টিকুলারলি ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে ফিগারে দেখো, সেটা S1 আর S2 পয়েন্ট এক্স আর ওয়াইতে কানেক্টেড আছে। এইবার দিস ফিগার শোজ দ্য সিঙ্গল লাইন ডায়াগ্রাম অফ দ্য AC interconnected system where the closed feeder is ক্লোজড ফিডার। ফিডার নেমটা বলো আবার। ক্লোজড ফিডার বলেছে। ক্লোজড ফিডার কি এটা? ক্লোজড ফিডারটা কি হবে? ক্লোজড যেটা এনসার্কেল করে আছে ABCA, ঠিক আছে, বা BCAB যা বলবে, ঠিক আছে, ABCA BCAB CA BC যেরকমই নাম বলবে, মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যেন সেম থাকে, ঠিক আছে? এইবার এই ফিডার রিং যেটা ABCA যেটা আছে ইজ সাপ্লাইড বাই টু জেনারেটিং সাবস্টেশনস, generating or substation S1 and S2 and point X and Y respectively. Distributors are connected to the feeder at the point A, B and C. Distributors are connected to the point A, B and C. আচ্ছা, এবার বলো ইন্টারকানেক্ট সিস্টেমের এই দুটো বা দুটোর বেশি সাবস্টেশন রাখলে কি সুবিধা? মানে কেন এটা, কেন হঠাৎ করে মনে হলো ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশন সিস্টেম একটা আনা দরকার আছে বা ম্যাম এরকম একটা ব্যাকআপের সিস্টেম জন্য। তৈরি? বলো বলো বলো। ম্যাম ব্যাকআপের জন্য। হ্যাঁ একটু বলো, ঠিক 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 দিকেই যাচ্ছ, বলো
ঠিক দিকেই যাচ্ছ বলো, একটা একটু সাবস্টেশন গুছিয়ে যদি বলো। পুরোপুরি লোড ডিস্ট্রিবিউট না করতে পারে তখন আরেকটা সাবস্টেশন মানে ব্যাকআপে ভেরি গুড, সাপোর্ট করে। ভেরি গুড। বা সাপোজ আমি একটা সাবস্টেশনটাকে একটা পুরো শাটডাউন করে দিলাম কোনো কারণে, ঠিক আছে, কোনো রকম প্রবলেমের জন্য পুরো একটা সাবস্টেশনকে সাপোজ শাটডাউন করে দিলাম, তাহলে আরেকটা সাবস্টেশন থেকে কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়েশন থাকবে, কোনো রকম মানে সিস্টেম অফ হয়ে যাওয়ার কোনো রকম কোয়েশ্চেন নেই। অন্যটার ক্ষেত্রে, অন্য ডায়াগ্রামগুলোর ক্ষেত্রে দেখো, যদি সাবস্টেশন পুরো অফ হয়ে যায় তাহলে সিস্টেম পুরো অফ হয়ে যাবে, কোনো ব্যাকআপ নেই কিন্তু আর সাপোর্ট হিসাবে, মানে সেকেন্ড কোনো সাবস্টেশন কিন্তু ব্যাকআপ হিসাবে কাজ করবে না। কিন্তু ইন্টারকানেক্টরের ক্ষেত্রে কিন্তু আমার একটা ব্যাকআপ সাবস্টেশন থাকছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশন সিস্টেমের অ্যাডভান্টেজ, যে আমার দুটো বা দুটোর বেশি সাবস্টেশন যেহেতু ইন্টারকানেক্টেড থাকছে, আমার কিন্তু কোনো রকম ভাবেই পাওয়ার কন্টিনিউয়েশন অফ হবে না। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আচ্ছা দেখে নাও তিনটের মধ্যে কোনো রকম প্রবলেম হলে বলো। এই তিনটে জিনিস যেন না গোলায়, একদম যেন না, ক্রিস্টাল ক্লিয়ার থাকে যেন এই তিনটে সিস্টেম। দেখে নাও, ঠান্ডা মাথায় দেখে নাও ডায়াগ্রামগুলো একবার। হ্যাঁ ম্যাম, দেখে নিয়েছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ এটা ম্যাম। হয়ে যাচ্ছে আমাদের। তাহলে তিনটে ডিস্ট্রিবিউশন সিস্টেম এটা মনে থাকবে, নামগুলো রেডিয়াল, দুটো আর একটা আই, ঠিক আছে, আর আর আই, রেডিয়াল, রিং আর ইন্টারকানেক্টেড। আচ্ছা, রিকোয়ারমেন্টস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম। Requirements of distribution system. তাহলে considerable amount of effort is necessary to maintain an electrical power supply with the requirements of various type of consumer. তাহলে কি কি আমাদের বেসিক্যালি গুড রিকোয়ারমেন্ট দরকার? একটা হচ্ছে প্রপার ভোল্টেজ সাপ্লাই দরকার, অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার অন ডিমান্ড, মানে যখন আমার ডিমান্ড বাড়বে কনজিউমার সাইড থেকে তখন যেন প্রপার অ্যামাউন্ট অফ পাওয়ার, মানে বেশি ডিমান্ডের পাওয়ারও ডিমান্ডিং টাইমে আমি যেন পাই, মানে সেই টাইমে সেইটা মানে অতটাই পাওয়ার যেন অ্যাভেলেবল থাকে, যখন আমার ম্যাক্সিমাম ডিমান্ড বাড়বে কনজিউমার এন্ড থেকে তখন যেন আমার সেই ডিমান্ড ফুলফিল করার জন্য আমার পাওয়ার অ্যাভেলেবল থাকে। আর রিলায়েবিলিটি, রিলায়েবিলিটি মানে কতটা ফ্লেক্সিবল সেই সিস্টেমটা, কতটা আমরা ভরসাযোগ্য হতে পারে, যে সেই সিস্টেমটা পার্টিকুলারলি কতটা রিলায়েবল হতে পারে। ঠিক আছে, তাহলে এই তিনটে ফ্যাক্টর বা রিকোয়ারমেন্ট আমার ডিস্ট্রিবিউশনে মেন দরকার। তাহলে প্রপার ভোল্টেজ বলতে এখানে বলছে যে ওয়ান ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম ইজ ভোল্টেজ ভ্যারিয়েশনস অ্যাট কনজিউমার টার্মিনালস শুড বি ভেরি লো as possible. The changes in voltage are usually caused due to variation of load on the system. Low voltage causes loss of revenue, inefficient lighting, and possible burning out of motors. High voltage causes lamps to burn out permanently and may cause failure of other appliances. বেসিক্যালি বলছে যে আমি সাপ্লাই যখন দিচ্ছি প্রপার ভোল্টেজটা যেন মেনটেন হয় কনজিউমার টার্মিনালে, কারণ এই দেখবে যে ভোল্টেজ লোড ভ্যারিয়েশন যখনই হয় তখনই ভোল্টেজ ফ্লাকচুয়েশন আমরা দেখতে পারি আমাদের ঘরের সাইডে। তো এইটার ক্ষেত্রে কি হয়, এটার জন্য আমাদের যে অ্যাপ্লায়েন্স যেগুলো আছে ঘরের মধ্যে সেইগুলো ভোল্টেজ ভ্যারিয়েশনের জন্য কিন্তু এফেক্টেড হতে পারে। ঠিক আছে, তো সেইগুলো যাতে ড্যামেজগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি সেই জন্য প্রপারলি ভোল্টেজটা মেনটেন করা দরকার। সেকেন্ড পয়েন্ট কি আছে, অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার অন ডিমান্ড। Power must be available to the consumers in any amount that they may require from time to time. মানে সাপোজ আমি কনজিউমার সাইড থেকে, সাপোজ আমাদের জোনে, ঠিক আছে, আমরা কনজিউমার সাইড থেকে আমাদের সন্ধেবেলা আমরা সবাই ঘরে সব যতগুলো অ্যাপ্লায়েন্স ছিল জ্বালিয়ে দিলাম, যত লাইট ফ্যান ছিল জ্বালিয়ে দিলাম। এই যে ম্যাক্সিমাম যে লোডটা আমার ঘরে আছে পার্টিকুলারলি সেটা আমি যে জ্বালিয়ে দিচ্ছি, এরকম ধরো প্রত্যেকটা পাড়ায় এরকম সবাই ঘরে এতগুলো আলো এতগুলো ফ্যান চালিয়ে দিয়েছে। তো এইবার এই ওয়াটেজটাকে ফুলফিল করার জন্য, এই পাওয়ারটাকে ফুলফিল করার জন্য, যে এই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য বেসিক্যালি যে পাওয়ারটা আমার সাবস্টেশন সাইড থেকে দরকার সেটা যেন
মানে প্রোভাইডেড থাকে, মানে সেইটুকু প্রোভাইড করার ক্যাপাবিলিটি যেন সেই পার্টিকুলার সাবস্টেশনের থাকে, সেই পাওয়ার প্রোভাইড করার জন্য ক্যাপাবিলিটি যেন পার্টিকুলারলি যে ডিস্ট্রিবিউট করছে বা ডিস্ট্রিবিউশন যে সাইড থেকে আসছে সেটা যেন অ্যাভেলেবল থাকে বা সেইটুকু ক্যাপাবিলিটি থাকে, ঠিক আছে। তো আমার যেন ম্যাক্সিমাম ডিমান্ড ফুলফিল হয়। তো এখানে লিখেছে ফর এক্সাম্পলস মোটরস মে বি স্টার্টেড অর শাট ডাউন, lights may be turned on or off without advance warning to the electrical supply company. As electrical energy cannot be stored, therefore the requirements of a distribution system must be capable of supplying load demands of the consumers. তো তুমি ডিস্ট্রিবিউশন সাইডে সাপোজ কাজ করছো, তো তোমার যদি মোটর কোনো রকম ভাবে শাটডাউন মানে হয়ে যায় বা স্টার্ট আপ তোমার অ্যাকর্ডিং টু ইয়োর মানে যেরকম ভাবে তুমি অপারেট করছো অ্যাকর্ডিং টু ইয়োর অপারেশন তুমি শাটডাউন করো বা মোটরকে স্টার্ট করো বা লাইট টার্ন অন টার্ন অফ করো, যাই করো না কেন তুমি যেখানে ডিস্ট্রিবিউশন সাইডে কাজ করছো, কোনো রকম ভাবেই যেন কনজিউমার সাইডে মানে ডিমান্ড যেন মানে আনফুলফিলড না থেকে যায়, সেইটুকু পার্ট ক্যাপাবিলিটি সেই সাবস্টেশনের জন্য থাকে যেখান থেকে সাপ্লাইটা আসছে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি বলতে মডার্ন ইন্ডাস্ট্রি ইজ অলমোস্ট ডিপেন্ডেন্ট অন ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক পাওয়ার ছাড়া কিছুই পসিবল না। ঘরে ফ্যান আলো চলতে গেলে আমার ইলেকট্রিক পাওয়ার ইজ মাস্ট। তাহলে হোম অ্যান্ড অফিস বিল্ডিংস আর লাইটেড, হিটেড, কুলড অ্যান্ড ভেন্টিলেটেড বাই ইলেকট্রিক পাওয়ার। দিস কজ ফর রিলায়েবল সার্ভিস, মানে এই যে স্মুথ যে সার্ভিসটা যে পাচ্ছি, ইলেকট্রিক্যাল সার্ভিস যেটা পাচ্ছি, ঘরে সবসময় ফ্যান চলছে, লাইট পাচ্ছি যখন তখন, ঠিক আছে, এই কন্টিনিউয়েশন অফ যে সাপ্লাইটা আমি পাচ্ছি একটা ডিস্ট্রিবিউশন বা একটা ইলেকট্রিক ইন্ডাস্ট্রি থেকে, সেইটা যেন খুব রিলায়েবল হয়। তো ইলেকট্রিক পাওয়ার ইজ বেসিক্যালি ম্যান-মেড and can be never be absolutely reliable. However, reliability can be improved to a considerable extent by interconnected system, reliable automation or automatic control system, by providing additional service reserve facilities. মানে যেহেতু আমাদের ইলেকট্রিক পাওয়ার যে আমরা ডিস্ট্রিবিউশন করছি সেটা তো পুরোটাই ম্যানমেড, তো এটা আরো কিরকম ভাবে ইমপ্রুভ করা যেতে পারে এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে, আমি আরো ইন্টারকানেক্টেড সিস্টেম যদি মানে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে, আমি আর যদি আরো ইন্টারকানেক্টেড সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি, যে আমার ব্যাক অফ দ্য সাপোর্ট আমার অনেক সাবস্টেশন আছে, আর অটোমেটিক কন্ট্রোল সিস্টেম, মানে অটোমেটিক কন্ট্রোল সিস্টেম বলতে যে কন্ট্রোল অপারেটিং যেই সেন্টার বা রুমগুলো থাকে এক একটা সাবস্টেশনে, সেটা যদি অটোমেটেড কন্ট্রোল সিস্টেম হয় তাহলে কোনো রকম আমার সার্ভিসের লোক লাগবে না, অটোমেটিক্যালি কম্পিউটারাইজ ওয়েতে সবকিছু অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে, ঠিক আছে, কোনো রকম একটা প্রোগ্রামিং করা থাকবে, কোনো রকম কোথাও কোনো ফল্ট হলে সেটা অটোমেটিক ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে, কোনো রকম কোথাও বেশি ডিমান্ড হলে অটোমেটিক্যালি পার্টিকুলার সেই এরিয়াতে ডিমান্ড বাড়িয়ে দিচ্ছে বা ডিমান্ড ফুলফিল করার জন্য সেরকম ওয়েতে প্রোগ্রাম থাকছে। তো এটা সিস্টেমটাকে আরো স্মুথ করার জন্য এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আর প্রোভাইডিং অ্যাডিশনাল রিজার্ভ ফ্যাসিলিটিস, কারো যদি কোনো রকম অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকে ইমপ্রুভ করার, সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের রিলায়েবিলিটি, এগুলো রিলায়েবিলিটির মধ্যে পড়ে আছে। তাহলে আমাদের কি কি পয়েন্ট লাগছে? রিকোয়ারমেন্টস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য প্রপার ভোল্টেজ লাগছে, ঠিক আছে, প্রপার ভোল্টেজ, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার অন ডিমান্ড, আরেকটা হচ্ছে আমাদের রিলায়েবিলিটি। আচ্ছা, এত অবধি ক্লিয়ার কিনা বলো, এত অবধি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার ম্যাম। ঠিক আছে, তাহলে আমাকে বলো আজকে, হ্যাঁ আজকে যা যা পড়লে সেটার মধ্যে কোনো রকম অসুবিধা আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে এইটুকু পার্ট মানে খুব ভালো করে পড়বে, ঠিক আছে, এটা আমি আস্তে আস্তে যাচ্ছি, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, এই চ্যাপ্টারটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, আর এই চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ো মানে খুব স্কোরিং, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, প্রচুর নিউমেরিক্যাল আসে, প্রচুর কোয়েশ্চেন আসে, এই যতটুকু পড়াচ্ছি ততটুকু পড়লে মোর দ্যান এনাফ, আর এক্সট্রা করে কিছু করতে হবে না। আমি দরকার পড়লে যা পিপিটিতে তোমাদের নিউমেরিক্যাল প্রোভাইডেড আছে তার চেয়ে আরো অনেক বেশি প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে, কোনো সেটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু নিউমেরিক্যাল আসবেই এখান থেকে 3-4টে হলেও আসবে। আর সেই নিউমেরিক্যাল গুলো যে খুব টাফ থাকে তা একদমই না, চ্যাপ্টারটা খুব ইজি, অঙ্কগুলো ইজি, জাস্ট একবার বুঝে নিলে তোমরা নিজেরাই করতে পারবে, নিজেরাই কোশ্চেন করতে পারবে, যে নিজেরাই মানে দেখবে প্রবলেমের নিজেরাই বড় বড় প্রবলেম বানাচ্ছ, নিজেরাই নিউমেরিক্যালের এক একটা ডায়াগ্রাম ক্রিয়েট করে এক একটা নিজেরা প্রবলেম বানাচ্ছ। আর সিঙ্গেল ফেজ আর 3 ফেজ এই দুটো ক্যালকুলেশন যেন থরলি মানে বেসিক ইলেকট্রিক্যালে গিয়ে
ভেক্টোরিয়াল ডায়াগ্রামগুলো, এসি পাওয়ার ক্যালকুলেশন, সিঙ্গেল ফেজ পাওয়ার ক্যালকুলেশন, এই ফর্মুলাগুলো একবার ভালো করে থরলি রিভাইজ করবে, ঠিক আছে? এখানে কিন্তু লাগবে। বেসিক ইলেকট্রিক্যালের বই সবার কাছে আছে? বেসিক ইলেকট্রিক্যালের জন্য এসি পাওয়ার, সিঙ্গেল ফেজ পাওয়ার যে ক্যালকুলেশনগুলো পড়েছিলে ম্যাথামেটিক্যাল, সেগুলো কিন্তু এখানে নিউমেরিক্যালে সলভ করতে গেলে লাগবে, ঠিক আছে? তো এইগুলো একটু ভালো, এই চ্যাপ্টারটা যতটা আজকে পড়ালাম আপ টু রিলায়েবিলিটি, ঠিক আছে, রিকোয়ারমেন্ট অবধি ভালো করে পড়বে। আমি নেক্সট ক্লাসে নেক্সট পার্ট ডিজাইন থেকে স্টার্ট করব আবার, ঠিক আছে? তো কোনো Okay. প্রবলেম আছে? হ্যাঁ, কোনো প্রবলেম নেই তো আজকে ক্লাস বুঝতে? কোনো না, রকম না। কোয়ারি নেই? আচ্ছা, তাহলে আমি এখানে স্টপ করছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম।